দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে আজকে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি, তাই তিন বাহিনীর তিনজন কর্মকর্তা আজকে আমাদের সাথে আছেন। স্বাগত আপনাদের তিনজনকেই। পরিচয় করে দিচ্ছি। আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন রেজা, তিনি পরিচালক, পিএ পরিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাস। আছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, তিনি অধিনায়ক, বিএনএসএসকেএম। এবং আছেন এয়ার কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি পরিচালক, আকাশ প্রতিরক্ষা পরিদপ্তর, ঢাকা সেনানিবাস। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই এয়ার কমান্ডার আসাদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। এই যে দিনটি আসলো সশস্ত্র বাহিনী দিবস হিসেবে, তার প্রেক্ষাপট তো শুরু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেই ইতিহাসটা যদি সংক্ষেপে আমাদের মনে করিয়ে দিতেন। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, বিকজ এটা আমাদের এই দিনটিকে নির্দেশনা দেয়। বাট আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এবং এই দিবসে আমাদের যে বলাটা আছে, যে বক্তব্যটা আছে, সেটা দিতে পারার জন্য। আমি প্রথমেই বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে, বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে সবাইকে 21শে নভেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মুক্তিযুদ্ধে সমস্ত শহীদ যারা হয়েছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাকি যারা আছেন, যারা চরম ত্যাগ করেছেন, তাদের প্রত্যেককে গভীরভাবে স্মরণ করছি। একইভাবে স্মরণ করছি যারা এই দেশ নির্মাণে একের পর এক তাদের সমস্ত শ্রম দিয়ে আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছেন। এবং অবশ্যই স্মরণ করছি আমাদের সাম্প্রতিক ছাত্র জনতা অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধা করছি। এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর সকলকে আমার বিশেষ অভিনন্দন এই দেশের জন্য, যারা ইতিমধ্যে অবসর, এই দিনটির জন্য যারা ইতিমধ্যে অবসর করেছেন, যারা কর্মরত আছেন, তাদের প্রত্যেকের প্রতিদিনের শ্রম, প্রতিদিনের মেধা, প্রতিদিনের কাজ থেকে আজকে আসলে আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী আজকে বর্তমান অবস্থায় আমরা দাঁড়িয়েছি। 21শে নভেম্বরের প্রেক্ষাপটটা মূলত মুক্তিযুদ্ধ। আমরা যদি দেখি, যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, এই বঞ্চনার ইতিহাসটা আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করেছে কীভাবে নিজের দেশ পাওয়া যায়, আলাদা করে পাওয়া যায়। যখন জাতি ঝাঁপিয়ে পড়লো, একইভাবে যখন 25শে মার্চে যখন আমরা এই হানাদার বাহিনী অপারেশন সার্চটা শুরু হলো, তারপরে প্রথম ডিফেক্ট হলেন, মিলিটারিরা শুরু করলেন, জনগণ অংশগ্রহণ করলেন, এরা বিভিন্নভাবে জনগণকে সংগঠিত করলেন এবং ধীরে ধীরে তারা একটা আপনার সামরিক বাহিনী তৈরি করলেন, যেখানে একটা ফর্মাল ফোর্স তৈরি হয়ে গেল এবং সাথে গেরিলা ওয়ারফেয়ার শুরু হলো। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, সেগুলো বিভিন্ন পর্যায়ে লোকালাইজড ইফেক্ট ছিল। কিন্তু আসলে যখন আমরা দেখলাম 21শে নভেম্বর বেশি তাৎপর্যপূর্ণ এই কারণে, এখান থেকে সমস্ত অপারেশনগুলো একটা কাঠামোর আওতায় পরিচালিত হওয়া শুরু করলো এবং তিন বাহিনীর সমন্বিত পরিকল্পনা এবং তাদের অপারেশনে একটা সমন্বয় করা হলো, যার কারণে যেটা হলো যে এফেক্টটা যুদ্ধে আসলো সেটা অনেক বেশি বেড়ে গেল। এবং যার কারণে দ্রুততম সময়ে আমরা দেখতে পাচ্ছি 21শে নভেম্বর থেকে 16 ডিসেম্বর, খুব বেশি সময় না, কিন্তু এক মাসেরও সময় না। তো এখানে এই সমন্বিত পরিকল্পনাটা খুব কার্যকরীভাবে কাজ করেছে এবং খুবই কার্যকরী হয়েছে, যার কারণে 21শে নভেম্বর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। এখানে এর একটি ব্যাপার হচ্ছে এটা সমন্বিত পরিকল্পনা। দ্বিতীয় ব্যাপারটা আমাদেরকে বোঝায় যে এটা একটা ঐক্যর বিষয়, একটা সাম্যের বিষয়। তিনটে বাহিনী একসাথে হয়েছে, তাদের অপারেশন করার পরিকল্পনা করেছে। শুধু তাই না, সাথে জনগণরা ছিল, আপামর জনসাধারণের সাথে ছিল। সো এই ঐক্যতানটা আমাদের এই বিজয়কে অনেক দ্রুত এগিয়ে এনেছে। সেই কারণে এই প্রেক্ষাপটে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অদ্যাবধি এটা সবসময় আমাদেরকে মনে করিয়ে দেয় যে এককভাবে কোনো কিছু হয় না, আলাদা করে কিছু হয় না। সবাই মিলে যখন সম্মিলিতভাবে কোনো কিছু পরিকল্পনা করা হয়, সেটা অনেক বেশি কার্যকরী হয় এবং সফল হয়। জি, ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল রেজা, আপনার কাছে আসতে চাই। এই যে সশস্ত্র বাহিনী তার গড়ে ওঠা এবং এর আগে যে সাধারণ মানুষের মুক্তিযুদ্ধে যোগ দেয়া, সেখানে সামরিক বাহিনী থেকেও কর্মকর্তারা যোগ দিলেন, সৈনিকরা যোগ দিলেন, রাইফেলসের সদস্যরা তো ছিলেনই। এই যে সব মিলিয়ে একটা বাহিনীর দিকে গড়ে তোলা এবং সেখানে
যেমন সাধারণ মানুষ এসেছেন, কিছু প্রশিক্ষিত মানুষও ছিলেন, এই সমন্বয়টা মুক্তিযুদ্ধের সময় কিভাবে হলো? ধন্যবাদ। আমি শুরুতেই আপনাকে এবং চ্যানেল 24-এর সকল শ্রোতাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে রাখছি। আপনার প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে, সশস্ত্র বাহিনী দিবসের ব্যাপারে ইতিমধ্যে আমার কলিগ এয়ার কমান্ডার আসাদ বলেছেন কিছুটা। সাধারণ মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, এটা অনেক আগ থেকেই ছিল। পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পর থেকেই আমাদের সাধারণ মানুষের পাকিস্তানের প্রতি যে মোহ ছিল, সেই মোহটা আস্তে আস্তে কেটে যাওয়া শুরু করে। তো এটা একটা পুঞ্জীভূত দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যেটা ছিল, সেটারই ফলশ্রুতি হচ্ছে আমাদের স্বাধীনতার সময় সাধারণ জনগণের স্বাধীনতার উদ্দেশ্যে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। স্বাধীনতা যখন শুরু হয়, আমাদের যখন সশস্ত্র সংগ্রাম শুরু হয়, সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশের মানুষ, অর্থাৎ পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অংশগ্রহণ কিন্তু কম ছিল আনুপাতিকভাবে। তো পূর্ব পাকিস্তানের মানুষ তখন একটা বঞ্চনার মধ্যে দিয়ে তখন শুরু থেকেই গিয়েছেন। তো যখন আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল, তখন মাত্র 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান সেনাবাহিনীতে ছিল। এই 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শুরুতেই বিদ্রোহ ঘোষণা করে। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল। তারা যুদ্ধ ঘোষণা করে এবং তাদের জন্য যে কাজটা ছিল, তারা সংখ্যালঘু ছিল অস্ত্রের দিক দিয়ে, কিন্তু একদিক দিয়ে সংখ্যাগুরু ছিল তারা। সেটা হচ্ছে যে বাংলাদেশের সকল মানুষ, পূর্ব পাকিস্তানের সকল মানুষ তাদের সঙ্গে ছিল। তো তারা শুরুতে যে কাজটা করেছেন, তারা ডিফেক্ট করেছেন, বিদ্রোহ করেছেন, বের হয়ে গিয়েছেন এবং সাধারণ জনগণের যে সমর্থন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, আমি যেটার কথা শুরুতেই বলেছি, এই আকাঙ্ক্ষাটাকে কাজে লাগিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় যে ডিফেক্ট করে বিভিন্ন অস্ত্রাগার থেকে বের করে নিয়ে চলে গেছেন যেখানে পেরেছেন, যেখানে পারেন নাই খালি হাতে বের হয়ে গেছেন। বের হয়ে যে সাধারণ মানুষ, যারা মুক্তিকামী মানুষ ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যাদের আকাঙ্ক্ষা ছিল, তাদেরকে সংগঠিত করা শুরু করেছেন। তো শুরুটা হয়েছে এইভাবে যে প্রথমে আমাদের সশস্ত্র যোদ্ধা যারা ছিলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য যারা ছিলেন, ইপিআরের সদস্য যারা ছিলেন, ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্য ছিলেন যারা, পুলিশ সদস্য ছিলেন যারা, যাদের অস্ত্রের উপর জ্ঞান এবং প্রশিক্ষণ ছিল, তারা প্রথমে বের হয়ে গিয়েছেন। বের হয়ে যে এই যে সাধারণ মানুষ, যারা বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য উন্মুখ হয়েছিল। তো তাদের কাছে পেয়েছেন একদল উন্মুখ জনগোষ্ঠীকে, যারা কিনা যুদ্ধে যে কোনো সময় অংশগ্রহণ করার জন্য দাঁড়িয়েছিল একবারে। তো এই দুইটার সংযোগ ঘটানোটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এই প্রশিক্ষিত যে জনগোষ্ঠী ছিল, যে প্রশিক্ষিত যে সৈনিকরা ছিল, তাদের প্রশিক্ষণের জ্ঞান এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, এই দুটোর সমন্বয়টা ঘটানোটা তাদের জন্য খুব একটা জরুরি ব্যাপার ছিল। এবং এটাই তারা প্রথমে বিদ্রোহের পরে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে সংগঠিত করা শুরু করেন, কখনো সীমান্তের ওপারে যে সংগঠিত করা শুরু করেন। এবং এইভাবেই সাধারণ মানুষ এবং আমাদের যে সেনা সদস্য যারা ছিলেন, সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন যারা, তাদের মাধ্যমে একটা সংযোগ তৈরি হয়। যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণের ব্যাপারে তখন যেহেতু ভারতের ভেতর থেকে যুদ্ধটা পরিচালনা করতে হচ্ছিল এবং ভারতীয় সেনাবাহিনীর সেখানে এক ধরনের দেখভালের বিষয় ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর একেবারে শুরুর দিক দিয়ে ভারতীয় যে কমান্ড, তার সাথে বাংলাদেশের মুক্তিবাহিনীর যে কমান্ড, সেটার সমন্বয়টা কিভাবে হচ্ছিল? এটা সমন্বয় সরাসরি হয়নি, এটা পলিটিক্যাল। আমাদের আপনি জানেন হয়তো, আমাদের অস্থায়ী সরকার যখন তৈরি হয়েছিল, তার একটা রাজনৈতিক শাখা ছিল, যে শাখাটা ভারতীয় সরকারের রাজনৈতিক যে শাখা সমন্বয় ছিল, তাদের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের যুদ্ধটা প্রথমে সমন্বয় করেন। শুরুর দিকে ব্যাপারটা এত গোছানো ছিল না, এত স্ট্রাকচার ছিল না। আস্তে আস্তে যখন এই ব্যাপারটা একটা অভ্যাসের মধ্য দিয়ে, একটা কাঠামোর মধ্য দিয়ে দাঁড়িয়ে যায়, আমাদের মুক্তিবাহিনী এবং পরবর্তীতে আপনি জানেন এপ্রিলের পরের থেকে আস্তে আস্তে বিভিন্ন ফোর্স তৈরি হওয়া শুরু করে। এই ফোর্সগুলোর কার্যক্রমগুলো একটা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা হয় এবং এর মাধ্যমে তারা আমাদের রাজনৈতিক যে প্রবাসী সরকার ছিলেন, তাদের মাধ্যমে ভারতীয় রাজনৈতিক যে নেতৃত্ব ছিল, তাদের মাঝখানে এক ধরনের সংযোগের কাজ শুরু করেন। এবং এইভাবেই
তাদের এই যোগাযোগ এবং সংযোগটা আস্তে আস্তে গড়ে ওঠে এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা যেগুলো শুরুর দিকে প্রয়োজন ছিল সেটা এভাবেই আস্তে আস্তে বাংলাদেশের মুক্তিবাহিনী এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী পাওয়া শুরু করে। জি, ধন্যবাদ। ক্যাপ্টেন আব্দুল্লাহ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। নৌবাহিনী গঠন করার সে সময়ে যে পরিমাণ আসলে সরঞ্জাম প্রয়োজন ছিল, নৌযান প্রয়োজন ছিল, তার অনেক কিছুরই অভাব ছিল। তারপরে অত্যন্ত সফল কয়েকটি অপারেশন সে সময় মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী করলো, সে গল্পগুলো একটু শুনতে চাই। জনাব মঞ্জুর আল মতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আমি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন এবং আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য চ্যানেল 24-এর সকল দর্শক এবং কলাকুশলীদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং সকল স্তরের অফিসার এবং নৌ সদস্যদের পক্ষ থেকে আমি প্রিয় দেশবাসীকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাই এবং এই উপলক্ষে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, তাদের পরিবার এবং সশস্ত্র বাহিনীর যারা সদস্য ছিলেন সবাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার প্রশ্নে আমি আসি যে বাংলাদেশ নৌবাহিনী গঠন মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে বাংলাদেশ নৌবাহিনীর জন্ম জড়িত, যে কারণে আমরাও গর্বিত যে আমাদের এই নৌবাহিনী, প্রাণপ্রিয় নৌবাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম হয়েছে। আমি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাকে বলি যে 26শে মার্চে যখন স্বাধীনতা ঘোষণা করা হলো, বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র, শ্রমিক যে যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আমাদের যে সমস্ত কর্মকর্তা, সৈনিক, নাবিক অথবা নৌবাহিনীর কর্মকর্তা যে যেখানে ছিলেন, যারা পাকিস্তান থেকে ডিফেক্ট করেছেন কিংবা দেশে ছুটিতে ছিলেন, অনেকেই তারা তাদের কর্তব্যে যোগ না দিয়ে স্বাধীনতা সংগ্রামের পক্ষে নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য কর্মকাণ্ড শুরু করেছেন। এবং এই পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনীর মতো একটা বাহিনী, যেখানে প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, যেখানে জাহাজের প্রয়োজন হয়, ঘাঁটির প্রয়োজন হয়, একেবারে শূন্য থেকেই আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। আমাদের এই যে সমস্ত অফিসার এবং নাবিকগণ এখানে যোগ দিলেন, তার বাইরে গৌরবোজ্জ্বল একটা পার্ট ছিল ফ্রান্সের টুলন নগরীতে তৎকালীন পাকিস্তানের একটা সাবমেরিন ডকিংয়ের জন্য গিয়েছিল। সেখান থেকে 8 জন অফিসার এবং নাবিক তারা পলায়ন করে বিভিন্ন দেশ হয়ে তারা প্রশিক্ষণের জন্য এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য চলে আসেন। তারা এবং আমাদের মুক্তিযুদ্ধে ইতিমধ্যে যোগদান করা যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা ছিলেন, তাদের মধ্য থেকে 500 জনকে নিয়ে একটা বিশেষ বাহিনী গঠন করা হলো, যেটা পরবর্তীতে নৌকমান্ডো হিসেবে কাজ করেছে এবং স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম মাইল ফলক অপারেশন জ্যাকপট, এই অপারেশনটা তারা পরিচালনা করেছে আগস্টের 15 এবং 16 তারিখের, 15 তারিখ রাতে এবং 16 তারিখে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই সময়ে আমাদের কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়নি। আমরা পেয়েছি পুরনো 2টি পাইলট বোটকে গানবোটে কনভার্ট করা এবং শুধুমাত্র 49 জন নাবিক দিয়ে একেবারে খুবই হাম্বল একটা বিগিনিং হয়েছে নৌবাহিনীর। তো আমাদের প্রথম দিকে নৌবাহিনীর সম্পদ বলতে ছিল আমাদের নৌকমান্ডগণ এবং এই যে ছোট 2টা গানবোট ছিল, সেই 2টা গানবোট। এবং সবচেয়ে আশ্চর্য এবং গৌরবের বিষয় হচ্ছে যে এই ক্ষুদ্র পরিসরে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এবং অসীম সাহসিকতা প্রদর্শনের মাধ্যমে অপারেশন জ্যাকপটের মতো একটা অপারেশন, যেটা দিয়ে সারা বিশ্বকে আমরা জানান দিতে পেরেছি যে পূর্ব পাকিস্তানে যা ঘটছে সেটা স্বাধীনতা আন্দোলন, অন্য কোনো কিছু না। এবং পাশাপাশি ঐতিহাসিক যেটা আরও একটা সত্য হচ্ছে, এই অপারেশনের পাশেই অপারেশন হট প্যান্টস নামে খুলনার পশুর নদীতে বেশ কিছু অপারেশন হয়েছে, যে অপারেশনগুলোর দ্বারা আমাদের হানাদার বাহিনী যারা এখানে ছিলেন তাদের যে রসদের যে মূল লাইনটা, যুদ্ধ সরঞ্জাম যে লাইনটা ছিল, সেই লাইনটা সম্পূর্ণ রূপে আমরা এই অপারেশনগুলোর ব্যাপারে একটু বিস্তারিত বলবেন, কারণ জ্যাকপট নিয়ে অনেক আলোচনা হয়, এগুলোর ব্যাপারে খুব একটা হয়তো সবার জানা নেই। আমি আপনাকে বলছি সংক্ষেপে যে জ্যাকপট সম্পর্কে তো আমরা জানি যে আমাদের যাদেরকে বাছাই করা হয়েছিল নৌকমান্ডো হিসেবে, তারা জুলাইয়ের শেষের দিকে বাংলাদেশে আসেন এবং পরবর্তীতে আগস্টের 15 এবং 16 তারিখে তারা বুকে লিম্পেট মাইন বেঁধে বাংলাদেশের তৎকালীন যে বন্দর, সমুদ্র বন্দরগুলো ছিল চট্টগ্রাম এবং চালনা, বর্তমানে যেটা মোংলা বন্দর, এবং বড় বড় নদী বন্দরগুলোতে, যেখানে যেমন চাঁদপুর রয়েছে, বরিশাল রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে,
এই সমস্ত নদী বন্দরে একই রাতে তারা 26টি জাহাজ ধ্বংস করেছে এবং তাদের যে রসদ মজুদ ছিল, তাদের যুদ্ধ সরঞ্জাম মজুদ ছিল, এটা সম্পূর্ণরূপে ধ্বংস করতে পেরেছে। এটা প্রথম আঘাত ছিল তাদের দিকে। অপারেশন হট প্যান্টসের যদি কথা আমি বলি, এখানে দুইটা জাহাজ, আমি যেটা বলেছি পদ্মা এবং পলাশ, যে দুইটা গানবোট ছিল, তারা পশুর নদীতে বিভিন্ন জায়গাতে মাইন স্থাপন করেছে, যে কারণে এইটা যে নাব্যতা ছিল সেটার উপরে তারা একটা প্রথমত আঘাত করতে পেরেছে। এটা বাদেও তারা 10ই নভেম্বরে হিরন পয়েন্টে একটা অপারেশন করেছে, 12ই নভেম্বরে পশুর নদীতে অপারেশন করেছে, চালনা বন্দরে 22শে নভেম্বরে তারা অপারেশন করেছে, চট্টগ্রামে 5ই ডিসেম্বরে তারা অপারেশন করেছে এবং খুলনাতে 10ই ডিসেম্বরে একটা অপারেশন করেছে। এই সবগুলো অপারেশন মিলে যেটা হয়েছে যে চট্টগ্রাম এবং চালনা বন্দর ওই সময় বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে, যার ফলে যে ওয়ার টাইমে যে ইন্স্যুরেন্সটা থাকে, ওয়ার টাইম ইন্স্যুরেন্সটা হাই হয়ে যাওয়ায় চট্টগ্রাম এবং এই বন্দরগুলোতে, চালনা বন্দরে জাহাজ আসতে অলমোস্ট অস্বীকৃতি জানাচ্ছিলেন তারা। ফলশ্রুতিতে যে জিনিসটা হয়েছে সেটা অসাধারণ। সেটা হয়েছে পুরো হানাদার বাহিনী নৌপথে কার্যত দিশেহারা হয়ে যায়। এর যে আমাদের ইফেক্ট যেটা হয়েছে 21শে নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবস আমরা করছি, এই যে সম্মিলিত বাহিনীর অপারেশনগুলো, আলাদাভাবে নৌবাহিনীর এই অপারেশন হট প্যান্টস, অপারেশন জ্যাকপট করা, সব কিছু মিলে আমাদের যুদ্ধের যে অগ্রযাত্রা সেটা ত্বরান্বিত হয়েছে। ত্বরান্বিত হওয়ার ফলে আমাদের স্বাধীনতা অনেক আগেই অর্জিত, আলহামদুলিল্লাহ অনেক আগে অর্জিত হয়েছে। 16ই ডিসেম্বর আপনি যেভাবে শুনলেন, এয়ার কমান্ডার আসাদ বলেছেন যে 21শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের অগ্রযাত্রাটা সম্পন্ন হয়েছে এবং একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি, একটা স্বাধীন পতাকা পেয়েছি। এই যুদ্ধের সময়ে আমাদের স্পেশালি শহীদ রুহুল আমিন, উনি বীরশ্রেষ্ঠ বাংলাদেশ নৌবাহিনীর, এছাড়া আরও 5 জন বীর উত্তম পেয়েছেন, 8 জন বীর বিক্রম পেয়েছেন এবং 7 জন বীর প্রতীক পেয়েছেন। তাদের যে চরম আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের যে নৌবাহিনী আছে সেই নৌবাহিনীর অগ্রযাত্রা, শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয় আমরা বলছি, আমরা তাদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে গর্বিত মনে করছি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে আসবো এয়ার কমান্ডার আসাদুজ্জামান আপনার কাছে। সারা বিশ্বেই এখন যুদ্ধের ডামাডোল এবং সর্বশেষ সম্ভবত রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহারেরও এক ধরনের অনুমতি দেওয়ার প্রসঙ্গ এসেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত পাঠানো অস্ত্র ইউক্রেন ব্যবহার করেছে। এই যে আরও যুদ্ধের একটা সময় আমরা হয়তো প্রবেশ করছি, সেখানে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, যাদের চারপাশে ঘিরে অন্যান্য যে দেশ, তার মধ্যে মিয়ানমারে একরকম যুদ্ধ চলছে, ভারত, পাকিস্তান, চীন, তাদের মধ্যে সামরিক উত্তেজনা সবসময় বিরাজ করে। আমাদের দেশের সামরিক যে স্ট্র্যাটেজিক গুরুত্বের কথা আমরা বলি, সেটা বিবেচনায় আমরা আসলে কতটুকু প্রস্তুত বিমান বাহিনীর তরফ থেকে যদি বলেন। ধন্যবাদ। অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইনডিড, বিকজ আমরা যখন জিও স্ট্র্যাটেজিক ইন্টারাকশনসটা বলবো, সেটা একটা দেশের অনেক নীতিকে, অনেক প্রস্তুতিকে এফেক্ট করে, ইম্প্যাক্ট করে। আমরা দেখেছি মায়ানমার আমাদের পাশে, দে আর কোয়াইট আনস্টেবল, তাদের অনেক সমস্যা চলছে এবং যেটা আমাদের জন্য একটা বিরাট কনসার্ন। সেম আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ভারতের কথা বলি বা ভারত পাকিস্তানের সম্পর্ক, ভারত চায়নার বিষয়টা, ইন্টেনশনসটা, মণিপুরেও তো বেশ মণিপুর, দিজ আর দ্য এরিয়াস দ্যাট, যেগুলো আসলে একটা বড় কনসার্ন হচ্ছে, বিকজ মানুষগুলো তো আসলে কোয়াইট ডিভাইডেড না, বিকজ অনেক দেখা যাচ্ছে মণিপুরের কিছু অংশ যারা মণিপুরি, আমরা কাউকে মণিপুরে দেখি। সো আসলে এগুলো আমাদেরকে এফেক্ট করে এবং আমাদের মেজর কনসার্ন হয়ে দাঁড়ায়। যুদ্ধের ডামাডোল বেড়ে যাচ্ছে, এটা সত্য, একটা অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, সেটা সত্য, বাট আমাদের পজিশনটা আমরা কিভাবে দেখেছি নিজেদেরকে, আমরা সবসময় শুরু থেকে গোড়া থেকে আমরা কিন্তু নিজেদেরকে এই একটা ডক্ট্রিনটা ফলো করার চেষ্টা করছি, ইন আওয়ার ইন্টারাকশনস উইথ দ্য ওয়ার্ল্ড, আর বাকিদের সাথে আমরা কীভাবে মিশবো, কীভাবে চলবো, সেটা কিন্তু মোর অফ ছিল যে আমরা কনফ্রন্টেশনে জড়াবো না। আমরা কিন্তু ইন দ্য নেম অফ দ্যাট আমরা উই মেক আপ, আমরা ফ্রেন্ডশিপটা বড় করে দেখাবো, বাট আমরা এনিমিটি ড্র করবো না। বাট দেয়ার আর রিজনস যেগুলো আমরা হয়তো আমাদের একটা পর্যায়ে এসে আমাদেরকে উই হ্যাভ টু স্ট্যান্ড টু আওয়ার ওন ইন্টারেস্ট, দ্যাটস রাইট। সো যে বিষয়টা হচ্ছে যে যুদ্ধ বা এই পরিবর্তনটা যখন হচ্ছে, এর সাথে টেকনোলজি একটা বিষয় আছে, টেকনোলজিক্যাল ইনফ্লুয়েন্সটা খুব বেশি আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি এবং ওয়েপনারিজ এবং আদার ইস্যুগুলোতে। সো
এই পরিবর্তনটা এফেক্টটা কিন্তু ইট ইজ ডাইনামিক। তো আপনার প্রস্তুতিটা কিন্তু ইটস এ প্রতিদিনের প্রস্তুতি, প্রতিদিনের আপনার কিন্তু ইউ হ্যাভ টু রিয়েলি গেট টু দ্যাট। আমাদের সেক্ষেত্রে বলতে পারবো যে আমাদের প্রস্তুতি একটা আমরা ভিশন ড্র করেছি 3টা বাহিনী, যেটা আমরা বলি ভিশন 2030। যে ভিশন 2030 আমরা কিন্তু আমাদের একটা বাহিনীগুলোকে একটা পর্যায়ে দেখতে চাই, বিমান বাহিনীটাকে দেখতে চাই কীভাবে তারা কোন অবস্থায় নিয়ে যেতে চায়। এই ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা আমরা 3ভাবে মানে কয়েকটা ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমরা আমাদের যে ইকুইপমেন্টস আর আর্মামেন্টস ওয়েপন্স যেগুলো আছে সেগুলো আমরা কীভাবে পরিবর্তন করছি। একটা হচ্ছে ইন্ট্রেন্সিক পরিবর্তন, তখন নতুন ইনক্লুশন, নতুনভাবে কী নিয়ে আসতে পারছি, সেটা একটা পরিকল্পনা অধীনে কিন্তু আমাদের আছে, পরিবর্তন আছে যে আমরা কীভাবে দেখতে চাই। আরেকটা হচ্ছে যে আমরা আমাদের ইন্ট্রেন্সিক ভ্যালুগুলো বা কোয়ালিটিগুলো কীভাবে বাড়াচ্ছি, অর্থাৎ নলেজ বেসড, যে আমাদের R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা কীভাবে করছি, এবং আমাদের যারা লোকবল আছে যারা কাজ করছেন তাদের আমরা কীভাবে দক্ষ হিসেবে তৈরি করছি। এই সবগুলো মিলে কিন্তু আপনার প্রস্তুতির কথা চলে আসবে যে আপনি কতখানি প্রস্তুত। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভিশনটা ভেরি ক্লিয়ার, আমার লাইন অফ অ্যাপ্রোচ আমাদের ক্লিয়ার, যেটা হচ্ছে আমাদের অ্যাকুইজিশনস অ্যান্ড বাকি প্রসেসটা যাওয়াটা, সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করেছি। আমরা যেমন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা একটা বেশ কিছু অগ্রগতি হয়েছে আমাদের। এখন আপনি আমাদের সমস্ত যে বিমানগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিমান বাহিনী থেকে সেগুলো আমরা ওভারঅল করছি, বিমান, হেলিকপ্টার আমরা নিজেরাই ওভারঅল করছি। আপনি খুশি হবেন যে আমরা কিন্তু 2টো এয়ারক্রাফট মানে বেসিক ট্রেনার 1 এবং 2 আমরা নিজেরা তৈরি করেছি এখানে। এটা কিন্তু একটা বড় মাইলস্টোন আমাদের জন্য যাওয়াটা। সো বড় আকারে যাওয়ার জন্য আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এভাবে। আমাদের নতুন করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের যে সার্ভেলেন্স জন্য আমাদের নতুন রেডার স্থাপনের প্রক্রিয়া প্রায় শেষ, এবং আমরা কিন্তু দ্রুতই আমরা দুটো রাডার আমরা কিন্তু স্থাপন করছি। সো এভাবে আমাদের ইকুইপমেন্ট যেমন ইন্ডাকশন হচ্ছে, একদম R&Dর মাধ্যমে আমরা কিন্তু আবার আপনাদের আনম্যান এরিয়াল সিস্টেম সেটাকে ডেভেলপ করছি, এবং সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিষয়টা আছে সেটাও আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। সো আমাদের প্রস্তুতিটা কিন্তু চলমান, এটা চলমান, এবং আমরা জানি কীভাবে আমাদের যেতে হবে। আমাদের নতুন করে আমরা MRCA যে মাল্টি রোল ফাইট কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য আমরা যেটা চাচ্ছি যে এটার ব্যাপারে আমরা দ্রুততম সময়ে এটার সক্ষমতা এটা পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনকার যে যুদ্ধগুলো আমরা দেখছি ইউক্রেন বা গাজা যুদ্ধকে কেন্দ্র করে যে ড্রোনের ব্যবহার, যেগুলো আবার ইরান বা তুরস্কের মতো দেশগুলো যেখানে আসলে সচরাচর তারা অন্তত আকাশ যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে তাদের খুব একটা এর আগে দেখা যায়নি, কিন্তু এখন তাদের কাছ থেকে রাশিয়ার মতো দেশও কিনছে। তো বাংলাদেশ এই যে আনম্যান্ড এরিয়াল ভেহিকল এদিকে কি এগোচ্ছে? জি, আমরা বললাম তো আমরা অলরেডি একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম আমরা নিয়েছি আমরা, এবং খুবই এটা অত্যন্ত ফাংশনাল, খুবই কার্যকরী, এবং এটা আমরা অপারেট করা শুরু করেছি। সাথে আমরা আমাদের R&Dর মাধ্যমে আমরা আনম্যান্ড এরিয়াল সিস্টেম কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছি, এবং আমরা এটাও খোঁজ করছি যে আমরা এটা চেষ্টা করছি, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে আমরা অন্য একটা সংস্থার সাথে বা অন্য কোনো দেশের সাথে হলেও আমরা কোনো কোঅপারেশন করতে পারি কিনা, টেকনোলজিক্যাল কোঅপারেশন আরও বেশি ডেভেলপ করতে পারি কিনা। সো এই বিষয়টা এখন এটা সত্য যে এখনকার প্রয়োজনে আপনার আনম্যান্ড এরিয়াল সিস্টেম খুবই এফেক্টিভলি ইউজ হচ্ছে, বাট এটা একটা পার্ট। আবার একইভাবে কিন্তু আপনার কনভেনশনাল ফাইটার কিন্তু ইউজ হচ্ছে, যেটা আমরা দেখছি। সো এখানে আপনার কোনোটার আপনার প্রতিস্থাপক না, বরঞ্চ একটা কমপ্লিমেন্ট করবে। সো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের প্রস্তুতিটা সেভাবেই যাচ্ছে। আমরা মনে করছি যে আমাদের আনম্যান্ড সিস্টেম দরকার, আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটা আরও আমরা ডেভেলপ করার প্রক্রিয়া রেখেছি এবং কাজ করে যাচ্ছি। আমরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিমুলেটর তৈরি করার চেষ্টা করছি আমরা। এগুলো আমাদের নিজস্ব উদ্যোগ এবং নিজস্ব ক্যাপাবিলিটির মাধ্যমে করছি। আর ইকুইপমেন্ট যেটা হচ্ছে যে বিমান, যেহেতু আমরা নতুন করে ট্রেনার বিমান হলেও যেটা আমরা শুরু করতে পেরেছি, এটা আমাদের একটা বিরাট বড় আমাদের প্রাপ্তি, এবং আমরা জানি যে আমাদেরকে এই শক্তিটা আমাদের নিয়ে যাবে সামনে। জি, ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল রেজা, আপনার কাছে ফিরে আসি। এই যে আধুনিক যুদ্ধর যে নানান রূপ আমরা দেখছি, একসময় ধারণা করা হচ্ছিল যে ট্যাঙ্ক হয়তো আর প্রয়োজন হবে না, কিন্তু ইউক্রেন যুদ্ধে আবারও আমরা ট্যাঙ্ক দেখলাম, এবং রাশিয়া যে ট্যাঙ্ক আরও নতুন নতুন ট্যাঙ্ক তৈরিতে তারা ব্যয় করেছে তার একটা ফলাফল হয়তো পেয়েছে, আবার ট্যাঙ্ক বিধ্বংসী আরও নতুন নতুন অস্ত্র আমরা দেখছি। এই যে প্রতিনিয়ত পরিবর্তনশীল যুদ্ধ কৌশল, তার সাথে মানিয়ে নিতে বাংলাদেশের সেনাবাহিনী কি করছে? ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন, যুদ্ধের 4টি কৌশল
চরিত্র চেঞ্জ হচ্ছে, কৌশল চেঞ্জ হচ্ছে, প্রযুক্তিক পরিবর্তন হচ্ছে, যুদ্ধের প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে, নিত্য নতুন প্রযুক্তি যুদ্ধের মধ্যে আসছে। আমরা একসময় দেখেছি ট্রেঞ্চ ওয়ারফেয়ার একসময় ছিল, সেখান থেকে চেঞ্জ হতে হতে এখন ড্রোন ওয়ারফেয়ার এসছি আমরা। অনেকেই বলছেন যে ড্রোনের যুদ্ধ সামনের, ইট ইজ দি ওয়ারফেয়ার অফ দি ফিউচার। তো এটার সাথে আমরা অলরেডি আমার সহকর্মী বলে ফেলেছেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনীও একইভাবে আমাদেরকে পরিবর্তন করছি, খাপ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ সেনাবাহিনী 3টা দিককে মূলত সামনে রেখে এই আধুনিকতার সেনাবাহিনী যে আধুনিকায়ন সেটাকে পরিচালনা করছে। একটা হচ্ছে আমাদের মানব সম্পদ উন্নয়ন, যেহেতু আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদেরকে প্রশিক্ষিত করা, নতুন প্রযুক্তির সাথে তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাটাকে বেশি করে তৈরি করা, এটা আমরা সবসময় করছি, তাদের পেশাগত উৎকর্ষের অংশ হিসাবে এটা করা হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আস্তে আস্তে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশলে ডক্ট্রিনাল চেঞ্জ, এই জিনিসটা আমরা নিয়ে আসছি। কেমন সেটা? ডক্ট্রিনাল চেঞ্জ হচ্ছে যেমন এক সময় আমাদের যুদ্ধে ড্রোনের ব্যবহার ছিল না, আমরা এখন আমাদের যে কোনো প্রশিক্ষণে, যে কোনো ট্রেনিং কোর্স বা বিভিন্ন জায়গায় বলেন, সেগুলোতে আমরা ড্রোনের যে ব্যবহার, ইউক্যাব বা আনম্যান্ড এরিয়াল সিস্টেমের যে ব্যবহার, সেগুলোকে আমরা ক্রমশই একেবারে রেগুলার একটা পর্যায়ে নিয়ে এসেছি। এগুলো আমাদের ট্রেনিংয়ের নিত্য নৈমিত্তিক ট্রেনিংয়ের একটা অংশ হিসাবে আমরা নিয়ে এসেছি। আর তৃতীয় যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে ইকুইপমেন্টের পরিবর্তন। তো আমি সবগুলোর উদাহরণ দিয়ে আপনাকে বলবো। আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে ইউএভি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে, যারা কিনা এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল দিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধ পরিচালনা করবে ভবিষ্যতে। আমরা ইতিমধ্যেই ড্রোন, তুরস্ক থেকে আমরা বাইরাক্তিয়ার বলে একটা কোম্পানি আছে, খুবই সারা দুনিয়ায় বিখ্যাত একটি কোম্পানি যারা ড্রোন ম্যানুফ্যাকচারার, তাদের কাছ থেকে আমরা ইতিমধ্যেই ড্রোন আমরা সংগ্রহ করেছি। সেটা বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিমধ্যেই সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। তো এরকম প্রযুক্তিক পরিবর্তন এবং বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের সেনাবাহিনীতে আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। এগুলো একসময় অনেক দূরের ব্যাপার ছিল, এগুলো এখন আর দূরের ব্যাপার না। আমাদের যে কোনো এক্সারসাইজ বলেন বা ট্রেনিং বলেন বা যে কোনো কিছু বলেন, এগুলোকে নিয়মিত ব্যবহার করা হচ্ছে এবং এগুলো কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো জায়গায় ভবিষ্যতে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেগুলোর উপর নিত্য নতুন কাজ করা হচ্ছে এবং সেগুলোকে আমাদের রণকৌশলের অংশ হিসাবে আমরা এগুলোকে বিভিন্ন আমাদের স্কুল অফ ট্রেনিং যেগুলো আছে সেগুলোতে আমরা পড়াচ্ছি। আমাদের যারা নিত্য নতুন প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে আমরা করছি। কিন্তু সমরাস্ত্রের ব্যাপারে তো এখনো বাংলাদেশ মূলত আমদানি নির্ভর, কিন্তু ভারত বলুন, পাকিস্তান বলুন বা চীন তো বিরাট হারেই রপ্তানি করে। এই রপ্তানির দিকে যাওয়া বা অন্তত নিজেদের সমরাস্ত্র নিজেরা তৈরি করা, আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, কিন্তু সেখানেও আসলে কতদূর এগোতে পেরেছে এবং ভবিষ্যতে আসলে সমস্ত তৈরির পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি অনেক দূর এগিয়ে এসেছে। সামনে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমরা বিভিন্ন ধরনের মডেলের যে অ্যামিউনিশন আছে, যেগুলো গোলা বারুদ যেগুলো আছে, এগুলোতে আমরা স্বয়ংসম্পূর্ণতা অচিরেই অর্জন করব বলে আশা করছি। আমরা বিভিন্ন ক্যালিবারের অ্যামুনিশন, আর্টিলারি অ্যামুনিশন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করি। ভবিষ্যতেও আমরা এটাকে আরও ডাইভার্সিফাই করার, আরও বহুমুখী করার পরিকল্পনা আমাদের সেনাবাহিনীর রয়েছে। আমরা বিভিন্ন লাইসেন্স প্রোডাকশনে যাচ্ছি, বিভিন্ন ধরনের অস্ত্রের। আমরা অ্যাসল্ট রাইফেল তৈরি করছি। আমরা অ্যাসল্ট রাইফেল যেটা আমাদের নর্মাল যে স্বাভাবিক যে অ্যাসল্ট রাইফেল আমাদের প্রত্যেকটা সৈনিকের যেগুলো ইস্যু থাকে, যেটা কালাশনিকভই তৈরি হচ্ছে এখানে। কালাশনিকভ বিভিন্ন ধরনের অস্ত্র আছে, শুধু কালাশনিকভ না, এখানে লাইট মেশিন গান, হেভি মেশিন গান এগুলো তৈরি করা হচ্ছে। এগুলোর অ্যামুনিশন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে এবং ভবিষ্যৎ মর্টারের অ্যামুনিশন, আর্টিলারির অ্যামুনিশন এগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো জাস্ট কিছুদিন আগেও এগুলো আমরা বাইরে থেকে আমদানি করতাম। তো আস্তে আস্তে আমরা স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছি, স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি এবং এটার একটা রূপকল্প আছে, একটা সময়কে ধরে আগানো হচ্ছে, কৌশলগত একটা পরিকল্পনা আছে। পরিকল্পনার অংশ হিসেবে আস্তে আস্তে এগুলোর আধুনিকায়ন করা হচ্ছে এবং এই আধুনিকায়নের যে প্রচেষ্টা আছে বাংলাদেশ সেনাবাহিনী এটা অব্যাহত থাকবে। ভবিষ্যতে একসময় আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা করি। এর পাশাপাশি প্রত্যেকটি বাহিনীরই, 3 বাহিনী সহ এর বাইরে পুলিশের তরফ থেকে বা বিজিবি থেকেও শান্তিরক্ষা মিশনগুলোতে সবসময় যাওয়া হয় এবং সেখানে সুনামের সাথে বাংলাদেশ কাজ করছে দীর্ঘদিন ধরে। শান্তিরক্ষা মিশনগুলো নিয়ে আসলে পরিকল্পনা কি? শান্তিরক্ষা মিশন এটা
আমাদের পরিকল্পনা হচ্ছে যতদিন শান্তিরক্ষা মিশন চলবে, বাংলাদেশ সবসময় বিশ্ব শান্তির রক্ষার একজন অত্যন্ত আমাদের একটা গৌরবোজ্জ্বল অবদান রয়েছে এবং আমরা এই অবদানকে চালিয়ে নিতে চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন শান্তিরক্ষা মিশনটা যাতে সারা বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করে, এটা শুধু আমাদের উপরে নির্ভর করে না। আমরা এক ধরনের প্রস্তুতি সবসময় রেখে দিয়েছি এবং আমরা প্রোঅ্যাক্টিভনেস যেটা আছে স্বাধীন আমাদের বিশ্ব শান্তি মিশনে আমাদের ডেপ্লয়মেন্ট বা মোতায়েনের কথা যদি বলেন, এটাকে আমরা আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের কিছু রেডি অবস্থায় আমরা আমাদের কিছু ইউনিট এবং বিভিন্ন স্থাপনা আছে যেগুলো সবসময় একটা স্টেট অফ রেডিনেসে থাকে, যাতে জাতিসংঘ আমাদের কাছে চাওয়া মাত্রই আমরা তাদেরকে এই জিনিসগুলো আমরা দিতে পারি। এই ধরনের ইউনিট বা যে লোকবল যেটা আছে সেটা আমরা যে কোনো সময় মোতায়েন করতে পারি। এটা আমাদের একটা সক্ষমতা, একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এটা আমাদের এক ধরনের অন্যদের চেয়ে অনেক বেশি আমাদেরকে একটা সুবিধা দিয়েছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে শান্তিরক্ষা মিশনের জন্য যে প্রশিক্ষণ দরকার, প্রত্যেকটা জিনিসের জন্য তো আলাদা আলাদা প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণটা আমাদের এখানে একটা কাঠামোগত একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, একটা কাঠামো দাঁড়িয়ে গেছে, যার মাধ্যমে আমরা এই প্রশিক্ষণগুলো সবসময় গ্রহণ করে থাকি। যে কারণে আমাদের শান্তিরক্ষা মিশনে আমাদের গ্রহণযোগ্যতাটা অনেকের চেয়ে বেশি। তো পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি যতদিন পর্যন্ত শান্তিরক্ষা মিশন চলবে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় শান্তি রক্ষা মিশনে অবদান রাখার জন্য প্রস্তুত, মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত, এবং এটা আমরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি। আর শান্তিরক্ষা মিশনের নেতৃত্বের পর্যায়ে আসলে আমাদের অফিসাররা কতটুকু যেতে পারছে? আমাদের অনেক অফিসারই নেতৃত্ব গিয়েছেন। যেমন সাইপ্রাসে যে মিশন ছিল সেটাতে আমাদের একজন ফোর্স কমান্ডার ছিলেন। আমাদের সাউথ সুদানে আনমিস বলে একটা মিশন আছে, এখানে আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের একজন অ্যাক্টিং ফোর্স কমান্ডার ছিলেন, ডেপুটি ফোর্স কমান্ডার ছিলেন। আমি নিজেই একটি বহুজাতিক একটি বাহিনীর কমান্ডার হিসেবে কর্নেল পদবিতে চাকরি করে এসেছি। তো আমাদের বিভিন্ন জায়গায় সেক্টর কমান্ডার যারা আছেন, বাংলাদেশ থেকে অনেক অফিসার গিয়েছেন যারা অত্যন্ত সুনাম এবং যোগ্যতার সাথে কাজ করে এসেছেন। জি, ধন্যবাদ। ক্যাপ্টেন আব্দুল্লাহ, আপনার কাছে আসতে চাই। বিভিন্ন দুর্যোগে বাংলাদেশের 3 বাহিনী এগিয়ে আসে, সাম্প্রতিক বন্যাতেও আপনারা এগিয়ে এসেছেন। নৌবাহিনীর ভূমিকা সেখানে আপনারা কিভাবে পালন করেছেন তার একটা বর্ণনা শুনতে চাই। আপনাকে আবারও ধন্যবাদ। আমি সরাসরি উত্তরে যাওয়ার আগে অল্প একটু পটভূমি এবং প্রিলিউড আমি দিচ্ছি, যেটা আমাদের জন্য বোধহয় একটু সবার জন্য সহায়ক হবে বোঝার জন্য। 2012 এবং 14 সালে আমাদের আন্তর্জাতিক যে সমুদ্র সীমানাটা নির্ধারিত হয়ে যাওয়ার পরে বাংলাদেশের প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা, এটা আমাদের নিজস্ব, এবং এই নিজস্ব সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নিশ্চিতের জন্য 24 ঘন্টা 7 দিন 365 দিন আমাদের বছরের এই সময়টাতে আমরা কাজ করছি। এর পাশাপাশি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট আমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, স্পেশালি অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে নিশ্চিত করা হয়, সামুদ্রিক আমাদের নিয়ন্ত্রণ, যেটা অপরাধ নিয়ন্ত্রণ হোক কিংবা আমাদের ওশেন গভর্নেন্স হোক, এই কাজটা আমরা করছি। আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের নির্দেশে ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জায়গাতে মোতায়েন রয়েছে দায়িত্বপ্রাপ্ত জেলা এবং উপজেলা সমূহে। এবং এই সময়ের মধ্যেই গত 21শে অগস্ট এই বন্যা পরিস্থিতি আমাদের দক্ষিণ পূর্ব এলাকা এবং খুলনার পাইকগাছাতে বন্যা পরিস্থিতির কারণে আমাদের নৌবাহিনীর কন্টিনজেন্ট এই সমস্ত জায়গাগুলোতে মোতায়েন করা হয়েছে, এবং তারা অত্যন্ত সফলভাবে বিভিন্ন উদ্ধার কার্যক্রম, বাঁধ রক্ষা, তারপরে ত্রাণ বিতরণ, এখানে ফিল্ড হসপিটাল স্থাপন করা, তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়া, তৈরি খাবার তাদেরকে পৌঁছে দেওয়া। বিশেষত ঢাকায় আমি যেই ঘাঁটিটি কমান্ড করছি সেখানে আমরা ত্রাণ সমন্বয় সেল খুলেছি। এখান থেকে আমরা প্রত্যেকটি দুর্গত এলাকায় ত্রাণ এবং খাদ্য সহায়তা আমরা পাঠিয়েছি, যাতে আমাদের যারা উপদ্রুত এলাকাতে সমস্ত জায়গাগুলোতে অ্যাফেক্টেড যারা ছিল তারা যাতে উপকৃত হয়। এবং শুধুমাত্র এই আকস্মিক বন্যায় হয়েছে সেটা নিয়ে, এর আগে যখন সুনামগঞ্জে বন্যা হয়েছে তখনও বাংলাদেশ নৌবাহিনী তাদেরকে সহায়তা প্রদান করেছে। এই বিস্তীর্ণ সমুদ্র এলাকার যদি বঙ্গোপসাগরের এলাকাটা আমরা ধরি, এটা কিন্তু বছরের একটা বড় সময় খুব উত্তাল থাকে, এবং আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন সময়ই আমাদের যারা
এই মাছ ধরা কিংবা মৎস্য আহরণের সাথে, সমুদ্র সম্পদ আহরণের সাথে যারা জড়িত আছে তারা বিপদগ্রস্ত হন। তাদের উদ্ধার এবং তাদের এই রেস্কিউ করে নিয়ে আসার বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সচেষ্ট থাকে। আমাদের সারা বছর আমাদের মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট কিংবা হেলিকপ্টার এবং বছরের যে কোনো সময় আমাদের জাহাজ এবং অন্যান্য ক্রাফট মোতায়েন থাকে, যে এই ধরনের যে কোনো ধরনের সংবাদ যদি আমরা পাই সেখানে তাদের কাজ করার জন্য। যুদ্ধের আলাপ আমরা করছিলাম, মিয়ানমারের যে অবস্থা, সেখানে গৃহযুদ্ধ কে কখন আসলে কোন অংশের নিয়ন্ত্রণে থাকছে সেটাও সবসময় স্পষ্ট থাকে না, এবং রোহিঙ্গাদের এখনও তো বাংলাদেশে আসার চেষ্টা রয়েছে। সেখানে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর ভূমিকাটা কি থাকে এবং আপনাদের আশঙ্কা আছে কিনা সেই অঞ্চল নিয়ে? যুদ্ধের পরিস্থিতি আমরা যদি বলি, আমরা প্রতিবেশী রাষ্ট্রসমূহের যারাই আছে সবার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কোনো ধরনের এসকেলেশনের না গিয়েই আমরা এটা সমাধানের চেষ্টা করছি। বাংলাদেশ নৌবাহিনী আমাদের যে দায়িত্বপ্রাপ্ত এলাকা আছে, বিশেষত সমুদ্র সীমানা এলাকায় সর্বদা প্রস্তুত থাকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য। কোস্টগার্ড আমাদের আর একটা মেরিটাইম সংস্থা হিসাবে, প্লাস অন্য যে সমস্ত সংস্থাসমূহ কাজ করছে সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বে বলপূর্বক যে বাস্তুচ্যুত জনগোষ্ঠী বাংলাদেশে এসেছে তাদের পুনর্বাসনের জন্য ভাষাঞ্চলে যে প্রজেক্টটা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী প্রত্যক্ষভাবে সেই প্রজেক্টটি দেখাশোনা করেছে এবং এখানে এখন পর্যন্ত যে অলমোস্ট 38,000-এর বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানান্তর করা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী অ্যাক্টিভলি সেখানে কাজ করেছে। আমরা যদি প্রস্তুতির কথা বলি এবং আমাদের সম্ভাবনার কথা বলি কিংবা আমাদের প্রসপেক্টের কথা বলি, বাংলাদেশ নৌবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতিতে। আমাদের যেই ধরনের রেসপন্স আমাদের হওয়া দরকার সরকারের নির্দেশক্রমে, আমরা সেই ধরনের কার্যক্রম গ্রহণের জন্যই প্রস্তুত থাকব। আমাদের জাহাজের জনবল, তাদের মনোবল অত্যন্ত উন্নত। আমাদের যারা নাবিক রয়েছে, অফিসার রয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের যে সমস্ত সরঞ্জাম দরকার, বিগত অনেক দিন আমাদের যে আধুনিকরণটা হয়েছে, সেই আধুনিকরণের ফলে বাংলাদেশ নৌবাহিনী এখন প্রকৃত অর্থেই একটি ক্রেডিবল এবং ডেটারেন্ট ফোর্স হিসেবে আমরা নিজেদেরকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে পরিচালনা করছি এবং সেই বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো এবং আমাদের সার্বভৌমত্বের উপরে যে কোনো আঘাত আসলে সেটাকে প্রতিহত করতে পারবো। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি, যে ত্রিমাত্রিক, ধরুন সেনাবাহিনীর তাদের এভিয়েশন উইং আছে বা নৌবাহিনীরও তাদের নিজস্ব এভিয়েশনের বিষয় থাকে, এয়ারফোর্স তো তাদের সময় সহায়তা করে। ত্রিমাত্রিক প্রশ্নটা কেন আজকের দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? ত্রিমাত্রিক প্রশ্নটা আমি আপনাকে আরেকবার ধন্যবাদ এই একেবারে পার্টিনেন্ট একটা কোশ্চেন করার জন্য। আমরা যখন আলোচনার প্রথম দিকে ছিলাম আমরা বলেছি যে বাংলাদেশ নৌবাহিনীর শুরু কিন্তু অত্যন্ত হাম্বল হয়েছিল এবং বিভিন্ন সময় ধাপে ধাপে আমাদের নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ এসেছে, সরঞ্জাম এসেছে এবং পরবর্তীতে আমরা 2012 সালে প্রথম মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের নেভাল এভিয়েশন আমাদের সার্ভিসে এসেছে। 2017 সালে সাবমেরিন আনার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী প্রকৃতপক্ষে ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তরিত হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যারা সাবমেরিন এখন অপারেট করছে, সাবমেরিনাররা নিজস্ব প্রশিক্ষণে নিজেরাই এখন অপারেট করছে। সো ত্রিমাত্রিক নৌবাহিনী বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে জলে, স্থলে এবং আকাশপথে বাংলাদেশ নৌবাহিনী এখন তার নিজস্ব সক্ষমতার পুরোটাই এখানে ব্যবহার করতে পারছে। আমাদের সাবমেরিন এখন আমরা নিজেরা অপারেট করছি। আমাদের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, এই যুদ্ধ জাহাজগুলোতে আমাদের যে সমস্ত আধুনিক সরঞ্জাম থাকা দরকার সেই সমস্ত সরঞ্জামাদি আমাদের জাহাজগুলোতে রয়েছে। আমাদের দূরপাল্লার এবং মধ্যম পাল্লার যে সমস্ত ক্ষেপণাস্ত্র দরকার হয় জাহাজগুলোকে মেনটেন্যান্স করার জন্য, যুদ্ধ প্রস্তুতির জন্য, সেগুলো আমাদের রয়েছে। আমাদের আমাদের যে জনবলটা রয়েছে তাদের যে যুদ্ধ প্রস্তুতিটা দরকার, প্রশিক্ষণ দরকার প্রকৃত সময়ে, সেটা রয়েছে। তো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, বাংলাদেশ নৌবাহিনী এই মুহূর্তে প্রকৃতপক্ষে আমরা ত্রিমাত্রিক হয়েছি। আর একটা বিষয় আমি এখানে আপনাদেরকে এডিশনালি জানিয়ে রাখি, বাংলাদেশ নৌবাহিনীর যে বিশেষ ফোর্স, স্পেশাল ফোর্সটা রয়েছে, সোয়ার্স, তারা কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন করতে সক্ষম। স্পেশাল ওয়ারফেয়ার সার্ভিস এবং ডাইভেস, তারা যে কোনো জায়গাতে। আমরা আমাদের সক্ষমতার যেই প্রস্তুতিটি দরকার, আধুনিকায়নের আমাদের যে ফেজগুলো দরকার ছিল সেই অনুযায়ী আমাদের আধুনিকায়ন হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই আধুনিকায়নের
যে ধারা আছে সেটা অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌবাহিনীতে ইতিমধ্যে আমরা ইউএভি এবং ইউএস অন্তর্ভুক্তির জন্য কার্যক্রম আমাদের চলমান রয়েছে। মাইন কাউন্টার মেজার্স অন্তর্ভুক্তির জন্য চেষ্টা চলছে। লজিস্টিক শিপস, এখানে হচ্ছে নতুন নতুন গান, মিসাইল আমাদের নৌবাহিনীতে যোগ দেওয়ার জন্য। পাশাপাশি টেকটিক্যাল ডেটা লিঙ্ক এবং আইএফএফ সিস্টেম বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে অন্তর্ভুক্ত করেছে। সেই ক্ষেত্রে আধুনিকতা এবং আমাদের নৌবাহিনীর সক্ষমতার বিষয়ে আমরা এই মুহূর্তে মনে করছি বাংলাদেশ যে ত্রিমাত্রিক নৌবাহিনী বলতে আমরা যেটা বলছি, সেই ত্রিমাত্রিক নৌবাহিনীর সেই সুবিধাটা বাংলাদেশ নৌবাহিনী এই মুহূর্তে ভোগ করতে পারবে। ধন্যবাদ। এয়ার কমান্ডার আসাদুজ্জামান, আপনার কাছে ফিরে আসি। বিমান বাহিনী নিয়ে আসলে ভবিষ্যতে তাকালে আগামী, আপনি 2030-এর কথা খানিকক্ষণ আগে বললেন, আরও যদি সামনে তাকাই 2050-এ আমরা কি ধরনের বিমান বাহিনী পেতে চলেছি? ধন্যবাদ। 2050 বললেন, 2030 হোক, আমরা বিমান বাহিনীকে একটি অত্যন্ত যেটা বলি রেডি রেসপন্ড এবং যেটা হচ্ছে আমরা অত্যন্ত কার্যকরী এবং যেটা এফেক্টিভ ডেটারেন্ট ক্রিয়েট রাখতে পারবে। অর্থাৎ যে বিষয়টা আমাদের যারা হুমকি দিতে পারত বা হুমকি প্রশমনমূলক ব্যবস্থা নিতে পারবে, সেরকম একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো, যেখানে আমরা আশা করি আমাদের সার্বিকভাবে আমাদের যে ওয়েপন সিস্টেম ইন অল স্পিয়ার, অর্থাৎ সারফেস টু এয়ার মিসাইল থেকে শুরু করে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টিগ্রেটেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটালি ডিজিটাইজড এবং উইথ ইফেক্টিভ আনম্যান্ড সিস্টেম অ্যান্ড অলসো দ্য ম্যান্ড সিস্টেম। কিন্তু আকাশ প্রতিরক্ষা নিয়ে আগের যে ধারণা ছিল, ধরুন ইসরায়েলের আয়রন ডোম, তারও তো অনেক দুর্বলতা সামনে আসছে। এখন কি এটা নিয়ে আরো নতুন করে ভাবতে হচ্ছে? এটা অবশ্যই একটা বিষয়, বিকজ যেটা আমরা দেখলাম ইসরায়েলের ক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ যেটা মনে করেছিলাম, বাট খুব লো কস্ট ওয়েপন্স দিয়ে কিন্তু আক্রমণ করেছে এবং এটা এফেক্টিভ হয়েছে। এটা অবশ্যই আমাদেরকে একটা বড় কনসার্ন, যেটা এখানে ভাবার অবকাশ আছে, যে লুপহোলসগুলো আছে সেগুলো আমাদের রোধ করতে হবে। এবং এই ধরনের বিষয়গুলো প্রয়োজন হয়ে পড়েছে, যে আপনি একটা সমন্বিত পরিকল্পনা, যেখানে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, যেখানে সমস্ত বাহিনী যে ওয়েপন্সগুলো আছে সেগুলোকে ইন্টিগ্রেটেড হবে। আমরা ইতিমধ্যে এটা খুশি হবেন, আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আমাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে, এবং সহসায় হয়তো আমরা আশা করছি যে আমরা এই জিনিসটা আমরা করে ফেলতে পারবো। জি, ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল রেজা, আপনার কাছে ফিরে আসি। দেশের মানুষের সাথে সামরিক বাহিনীগুলোর যে সম্পর্ক এবং সামরিক বাহিনীর সাথে তাদের দেশ প্রতিরক্ষায় বা দেশের গঠনে তাদের অংশগ্রহণ, সেটার জন্য আপনারা কি ভাবছেন? আমরা বাংলাদেশ সেনাবাহিনী ঐতিহাসিকভাবে সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিল। যখনই যে কোনো দুর্যোগ দুর্বিপাক, ভালো সময় খারাপ সময়, সবসময় সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পাশে ছিল। এই মুহূর্তের কথাও যদি আমরা বলি, এখনও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন অবস্থায় আছে সারা বাংলাদেশে। তারা শান্তি রক্ষা, দেশের আভ্যন্তরীণ শান্তি রক্ষা থেকে শুরু করে সকল ধরনের কাজে নিজেদেরকে ব্যাপৃত রেখেছে। শুধুমাত্র এটা বাংলাদেশের মানুষের প্রতি তাদের কমিটমেন্টের প্রকাশ হিসাবে। আপনি যখনই দেখেন যে কোনো দুর্যোগ দুর্বিপাক, বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা যে কোনো দুর্ঘটনা, দালান ভেঙে পড়া, পাহাড় ধস, সকল জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী অথবা নদী ভাঙন, সকল জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা তো গেল দুর্যোগ দুর্বিপাকের কথা। এছাড়া স্বাভাবিক শান্তিকালীন সময় আমরা যদি দেখি, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের জাতির উন্নয়নমূলক যেসব কার্যক্রম রয়েছে সেগুলোতে সবসময় আমরা নিজেদেরকে ব্যাপৃত রেখেছি। আমরা পার্বত্য চট্টগ্রামের দিকে যদি তাকান, সেখানে সীমান্ত সড়ক তৈরি করা হচ্ছে। 1000 কিলোমিটারের মতো সীমান্ত সড়ক তৈরি করার পরিকল্পনা করা হয়েছে 2019 সালে। এর মধ্যে প্রথম পর্যায়ে 317 কিলোমিটারের মধ্যে আনুমানিক 280 কিলোমিটারের মতো সড়ক ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে ফেলে, যেটা কিনা এই দুর্গম জায়গায় শুধু যোগাযোগ না, বাংলাদেশের নিরাপত্তা রক্ষা এবং অন্যান্য বিভিন্ন ব্যাপারে যে স্ট্র্যাটেজিক ব্যাপার, যে কৌশলগত বাংলাদেশের যে একটা সক্ষমতা তৈরি, এসবের ব্যাপারেও কিন্তু বড় ধরনের ভূমিকা রেখেছে। তো আমরা বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এরকম, শুধু এটা না, আপনি দেখবেন বড় বড় যে মেগা প্রজেক্টগুলো যেগুলো আছে সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর এক ধরনের সংশ্লিষ্টতা সবসময় আছে। আমরা সবসময় এগুলোতে কার্যকরভাবে কাজ করছি। বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে ম্যাটেরিয়ালাইজ করা হচ্ছে, যেগুলোকে কনস্ট্রাকশনের কথা বলেন যদি, বা আপনি ইভেন আমাদের ন্যাশনাল ডেটাবেস তৈরি করার ব্যাপারে, জাতীয় ভোটার
রেজিস্ট্রেশন কার্যক্রম তৈরি করা, এই ধরনের বিভিন্ন কাজে সবসময় আমরা ছিলাম। সেনাবাহিনী আমরা সবসময় মনে করি যে আমরা বাংলাদেশের মানুষের বাহিনী। নিশ্চয়ই। এবং সেভাবে ক্যাপ্টেন আব্দুল্লাহ যদি আর কিছু যোগ করার থেকে খুব সংক্ষেপে। আপনাকে ধন্যবাদ। আমি যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী সৃষ্টি প্রথম থেকেই আজ পর্যন্ত আমাদের অন্যান্য দুই বাহিনীর মতো দেশবাসীর পাশে সবসময় ছিল। আমাদের শান্তিকালীন সময়ে আমরা সমুদ্র এলাকাতে যে সমস্ত অপারেশনগুলো করি, বলতে গেলে ওয়ার টাইমেও একই রকমের কার্যক্রম এবং আরও হয়তো বড় স্কেলে করতে হবে, সেই সময়ে আমাদের করতে হবে এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী আমাদের আর্থসামাজিক উন্নয়নে, আমাদের সমুদ্র নিরাপত্তার বিষয়ে প্রচুর কাজ করছে। আপনি জাস্ট একটা স্ট্যাটিস্টিক দিব ছোট, সেটা হচ্ছে কি সমুদ্র এই যে আমদানি এবং রপ্তানি যেটা হয় প্রায় 90% আসে সমুদ্রপথে, এবং এই টোটাল সমুদ্র এলাকার নিরাপত্তা বাংলাদেশ নৌবাহিনী দিচ্ছে। আজকের মতো আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ।